সাসপেন্স জাংশন। বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন গল্প, অলৌকিক এবং মৌলিক গল্পের সম্ভারে সাজানো আমাদের অডিও স্টোরি চ্যানেল সাসপেন্স জাংশন। একটা তদন্ত সেরে জয়ন্তর সঙ্গে বাড়ি ফিরছিলাম। হঠাৎ রাস্তার ধারের একখানা বাড়ির একতলার জানলা থেকে আত্মপ্রকাশ করল ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবুর সুপরিচিত মুখখানি ও তার দোদুল্যমান ভুঁড়ি। বলি, ও জয়ন্ত, একবার এদিকে আসবে নাকি? একটু সমস্যায় পড়ে গেছি ভায়া, বাড়ির ভেতরে এসো। একতলার যে ঘরের ভেতরে আমরা ঢুকলাম, বোধহয় সেটা বৈঠকখানা। একটা গোল টেবিলের ওপরে রয়েছে চায়ের পেয়ালা এবং টোস্ট ও এগ পোচ প্রভৃতির পাত্র। জয়ন্ত বলল, ব্যাপার কি, এখানে বসে এত বেলায় ব্রেকফাস্ট করছেন যে? সুন্দরবাবু বললেন, এতক্ষণ ফুরসত হয়নি ভায়া, কিন্তু তোমরা জানোই তো, চাটা না খেলে আমার আবার বুদ্ধি খোলে না। তাই পাড়ার একটা দোকান থেকে কিছু খাবার আর পানীয় আনাতে বাধ্য হয়েছি। তোমাদের জন্য আনাবো নাকি? একদমই নয়, একদিনে দুবার ব্রেকফাস্ট আমাদের ধাতে সহ্য হয় না। তাহলে তোমরা বসে বসে শোনো আর আমি খেতে খেতে বলি। জয়ন্ত আর আমি আসন গ্রহণ করলে পর সুন্দরবাবু বললেন, গৌরচন্দ্রিকা না করে খুব সংক্ষেপেই ব্যাপারটা বলি, শোনো। এসেছি এখানে একটা চুরির মামলায়, কিন্তু সন্দেহ হচ্ছে পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে। এই বাড়িখানার মালিক হচ্ছেন পরিতোষ রায়চৌধুরী, হরিপুরের জমিদার। বেশিরভাগ মফস্বলেই থাকেন, কাজের তাগিদে মাঝে মাঝে কলকাতায় আসেন। এবারে একখানা বাগান কেনবার জন্যে তাঁর কলকাতায় আবির্ভাব হয়েছিল। বাগানখানা আজই কেনবার কথা, তাই কাল তিনি ব্যাংক থেকে 10,000 টাকার নোট আনিয়ে নিজের শোবার ঘরের আলমারির ভেতরে রেখে দিয়েছিলেন। সেই টাকা চুরি গিয়েছে। কেমন করে? তা কেউ জানে না। পরিতোষবাবু কি বলেন? তার কিছু বলবার শক্তি নেই, কারণ কাল রাতেই তার মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু? হ্যাঁ, আমারও মনে জেগেছে এই জিজ্ঞাসা, কিন্তু লাশের কোথাও সন্দেহজনক কোনো চিহ্নই নেই। পরিতোষবাবুর পারিবারিক চিকিৎসক হচ্ছেন বিখ্যাত ডাক্তার S.N. সিংহ। তার মতে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার দরুন পরিতোষবাবুর মৃত্যু হয়েছে। তিনি কিছুকাল থেকেই বুকের অসুখে ভুগছিলেন। কাল সন্ধ্যাতেও নাকি তিনি বুকের ভিতর একটু অস্বস্তি বোধ করছিলেন। এ কথা আপনাকে কে বলল? মুরারি বাবু। তিনি কে? পরিতোষবাবুর প্রতিবেশী। তিনিও আগে ডাক্তারি করতেন, এখন ও ব্যবসা ছেড়ে দিয়েছেন। রাস্তার ওপারেই সামনের ওই বাড়িখানায় তিনি থাকেন। সব শেষে তিনি কাল জীবিত অবস্থায় পরিতোষবাবুকে দেখে গিয়েছেন। মৃতদেহর সৎকার হয়েছে? না, পরিতোষবাবু এবারে একলাই কলকাতায় এসেছেন। হরিপুরে তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে, তারা এখনো এসে পৌঁছয়নি। আপনি সমস্যায় পড়েছেন বলছেন, কিন্তু আপনার সমস্যাটা কি? একই রাত্রে পরিতোষবাবুর মৃত্যু আর টাকা চুরি কি সন্দেহজনক নয়? অথচ মৃত্যুর জন্য সন্দেহ প্রকাশ করবার উপায় নেই, কারণ S.N. সিংহের মতো বিখ্যাত ডাক্তার সার্টিফিকেট দিয়েছেন। তা না হলে লাশ আমি মর্গে পাঠাতে বাধ্য হতো। আচ্ছা, চুরির কথাই হোক, আলমারিতে 10,000 টাকার নোট আছে, এ খবর আর কেউ জানতো? সন্তোষবাবু জানতেন। তিনি পরিতোষবাবুর ম্যানেজার, এ বাড়িতেই থাকেন। টাকাটা তিনিই ব্যাংক থেকে তুলে এনেছিলেন। মুরারিবাবু কি বলেন? টাকার কথা তিনি নাকি কিছুই জানতেন না। এ বাড়িতে আর কে কে থাকে? ওই তো 2জন দারোয়ান, 2জন বেয়ারা আর একজন রান্নার লোক। রাত্রে পরিতোষবাবুর শোবার ঘরের দরজা কি ভেতর থেকে বন্ধ ছিল? না। আচ্ছা, মৃতদেহটা আমি একবার দেখতে পারি কি? অনায়াসে, চলো।
মাঝারি আকারের ঘর, একদিকে একটা আলমারি, টাকা ছিল তার ভিতরেই, একদিকে একখানা পালঙ্ক, রাস্তার ধারের জানলার সামনে একটি ছোট টেবিল ও একখানা চেয়ার, মেঝেতে কার্পেটের ওপরে পাতা একটি ছোট বিছানা, মৃতদেহ ছিল তার উপরেই। পরিতোষবাবুর বয়স 50-এর কাছাকাছি, দোহারা চেহারা, পরনে কেবল গেঞ্জি ও কাপড়, মুখ দেখলে মনে হয় তিনি যেন ঘুমোচ্ছেন। জয়ন্ত বেশ খানিকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে মৃতদেহটা পরীক্ষা করল, তারপর পকেট থেকে একটা আতস কাচ বার করে মৃতদেহের বাম হাতের বুড়ো আঙ্গুলের ওপরে রেখে কি দেখতে লাগলো। তারপর ফিরে বলল, সুন্দরবাবু, এই ক্ষত চিহ্নটা আপনি কি দেখেছেন? সুন্দরবাবু বললেন, ক্ষত চিহ্ন? হ্যাঁ, অত্যন্ত ছোট একটা ক্ষত, প্রায় অকিঞ্চিতকর বললেই চলে, বিশেষভাবে না দেখলে চোখেই পড়ে না। ভালো করে দেখে সুন্দরবাবু বললেন, এ একটা তুচ্ছ ব্যাপার, এ নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই। জয়ন্ত বলল, পরিতোষবাবুর ম্যানেজার সন্তোষবাবু আর তার প্রতিবেশী মুরারিবাবুকে আমি দু একটা কথা জিজ্ঞাসা করতে চাই। তাঁরা দুজনেই ঘরের ভিতরে এসে দাঁড়ালেন। দুজনের অত্যন্ত সাধারণ চেহারা, বর্ণনা করবার মতো কিছুই নেই। জয়ন্ত জিজ্ঞাসা করল, আচ্ছা সন্তোষবাবু, পরিতোষবাবুর বাঁ হাতের বুড়ো আঙ্গুলটা কেটে গিয়েছিল কেমন করে? সন্তোষবাবু বললেন, একে কাল সকালে পেন্সিল বাড়তে গিয়ে কর্তার হাত সামান্য একটু ছড়ে যায়, মাত্র 2-1 ফোঁটা রক্ত পড়েছিল, কর্তা তা আমল দেননি। মুরারিবাবু বললেন, এ বিষয়ে আমি আরো 2-1টা কথা বলতে পারি। কাল সন্ধ্যেবেলায় আমার সঙ্গে দাবা খেলতে খেলতে পরিতোষবাবু বললেন, বুড়ো আঙুলটা একটু টন টন করছে। আমিও আগে ডাক্তারি করতুম, কোনো ক্ষতকেই অবহেলা করা উচিত নয় বলে আমি নিজের বাড়িতে গিয়ে লাইজলের শিশিটা নিয়ে আসি। তারপর খেলা শেষ হয়ে গেলে পর একটা চায়ের পেয়ালায় জল ভরে তাতে 10 ফোঁটা লাইজল ঢেলে পরিতোষবাবুকে বলি সেই জলে মাঝে মাঝে কাটা আঙুলটা ভিজিয়ে রাখতে। তা ঠিক সেই সময়ই পরিতোষবাবু বুকের কাছে ব্যথা বোধ করেন। আমি তাকে শুয়ে পড়তে বলে বাড়ি ফিরে যাই। জয়ন্ত বলল, তাহলে কাল আপনি এ বাড়িতে 2 বার এসেছিলেন? না, 3 বার। 3 বার? হ্যাঁ, আমি একটু রাতে আবার একবার এসেছিলাম। সন্তোষবাবু সে কথা জানেন। আবার এসেছিলেন কেন? পরিতোষবাবুর বুকের ব্যথাটা কেমন আছে জানবার জন্য, কিন্তু ঘরে ঢুকে দেখলাম তিনি ঘুমিয়ে পড়েছেন। কাজেই তাকে না জাগিয়েই আবার আমি ফিরে যাই। কথা শুনতে শুনতে জয়ন্ত ঘরের চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছিল। সে বলল, আচ্ছা মুরারিবাবু, আপনি যখন 3য়-বারে ঘরে আসেন তখন লাইজলের পেয়ালাটা কোথায় ছিল? ওই টেবিলের ওপরে। সেটা এখন আর ঘরের কোথাও দেখতে পাচ্ছি না কেন? মুরারিবাবু হতবম্বের মতো বললেন, আমি কেমন করে বলবো? সন্তোষবাবু, আপনি কি পেয়ালাটাকে সরিয়ে রেখেছেন? সন্তোষবাবু দৃঢ় স্বরে মাথা নেড়ে বললেন, একদমই নয়। সুন্দরবাবু বললেন, ও, তা পেয়ালাটা কি তাহলে জ্যান্ত হয়ে ঘরের ভেতর থেকে সরে পড়ল? জয়ন্ত হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, সুন্দরবাবু, বাড়ির ভিতরে খুঁজে দেখুন পেয়ালাটা কোথাও লুকিয়ে আছে কিনা, সেই হচ্ছে যত নষ্টের মূল। ততক্ষণে আমি বাড়ির বাইরে গিয়ে একটু বেরিয়ে আসতে চাই। কথাটা বলেই সে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। খানিকক্ষণ পরে ফিরে এসে জয়ন্ত আবার একতলার বৈঠকখানায় ঢুকে একজন পাহারাওয়ালাকে ডেকে বলল, সুন্দরবাবু আর মানিকবাবুকে একবার ডেকে দাও। মিনিট খানেক পরে সুন্দরবাবু এসে বললেন, জয়ন্ত, বাড়ির কোথাও চায়ের পেয়ালাটাকে খুঁজে পাওয়া গেল না। জয়ন্ত মুখ টিপে হাসতে হাসতে বলল, পাবেন না তা আমি জানি সুন্দরবাবু, এটা খুব সহজ মামলা। অপরাধী বোকা আর অপরাধটাও কাঁচা, যদিও সে খুন আর চুরি 2ই করেছে। কি বলছো হে? মৃতদেহে ক্ষতচিহ্ন দেখে আর পেয়ালা অদৃশ্য হয়েছে শুনেই আমার মন আসল সূত্র খুঁজে পেয়েছিল। আমার মনে সন্দেহ জাগলো, পেয়ালায় নিশ্চয়ই লাইজয়েলের বদলে এমন কোনো মারাত্মক পদার্থ ছিল যা আর কারুর জানা উচিত নয়।
তাই সেটা সরিয়ে ফেলা হয়েছে। আর সেটা সরাবার সুযোগ পেয়েছিলেন মুরারি বাবুই, কারণ তিনি বারবার এখানে আনাগোনা করেছিলেন। আসবার সময় দেখেছিলাম এ পাড়ায় একটি মাত্র ওষুধের দোকান। সেখানে গিয়ে খবর নিয়ে জেনেছি কাল সন্ধ্যের সময় মুরারি সেখান থেকে দুটো জিনিস কিনেছে, সাইনাইড অফ পটাশিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। খানিকটা জলের সঙ্গে সাইনাইড অফ পটাশিয়াম গুলে নিয়ে একটুখানি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে দিলেই তা পরিণত হবে মারাত্মক প্রুসিক অ্যাসিডে। মানুষের দেহের অতি তুচ্ছ আঁচড়ও তার সংস্পর্শে এলে মাত্র 1 সেকেন্ডের মধ্যে মৃত্যু অনিবার্য। মুরারি নিশ্চয়ই কোনো গতিকে, খুব সম্ভবত পরিতোষবাবুর মুখেই জানতে পেরেছিলেন আলমারির মধ্যে 10,000 টাকার নোটের অস্তিত্ব। সুন্দরবাবু, একটা বড় মামলা নিয়ে আমি এখন বড়ই ব্যস্ত। আপাতত আমার আর করার কিছুই নেই, বাকি তদন্তটা আপনিই সেরে ফেলুন। এসো মানিক। পরদিন টেলিফোনের ঘন্টা শুনে জয়ন্ত ফোনটা ধরে শুনতে পেল সুন্দরবাবু বিপুল উল্লাসে বলছেন, জয়ন্ত, তোমার আন্দাজে ঠিক, মুরারি অপরাধ স্বীকার করেছে। তুমি ধন্য। আমাদের আজকের গল্প এখানেই শেষ হলো। ফিরে আসবো খুব শিগগির নতুন স্বাদের গল্প নিয়ে। যদি আজকের এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাসপেন্স জাংশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার।